আচ্ছা, আসলে শিডিউলটা পার্টির পক্ষ থেকে আগে থেকে কিছুটা জানানো হয়েছিল। কিন্তু এখন আবার শিডিউলের ক্ষণে, ক্ষণে রদবদল হচ্ছে। দলের হয়তো তার সিকিউরিটি কনসার্ন এর কথা বিবেচনা করেই এগুলা করা হচ্ছে। দলের পক্ষ থেকে আমরা হ্যাঁ, আমরা দেখেছি যেটা যে এই তাদের যে পেজ রয়েছে সেখান থেকে জানানো হচ্ছে এবং বিএনপির যে গ্রুপ রয়েছে সেখান থেকেই ক্ষণে, ক্ষণে আমাদেরকে জানানো হচ্ছে। কিন্তু এখন তিনি রয়েছেন যে বনানী সামরিক যে কবরস্থান সেখানে তিনি রয়েছেন এবং বিশেষ করে এই যে তিনি সামরিক কবরস্থান সেনাবাহিনী যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করছেন। সেখানে তিনি তার শ্বশুর উড়িয়ারের মিরাল মাহবুব আলী খানের যেই কবর রয়েছে সেখানে নৌবাহিনীর সাবেক প্রধান তার কবর জিয়ারত করছেন তিনি। তো সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা তারেক রহমান মুনাজাতে অংশ নিয়েছেন। মুনাজাত করছেন। এর আগে তার শ্বশুরালয় যে ধানমন্ডি শ্বশুরালয় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আপাতত ক্যান্সেল হয়েছে। এখন তিনি হয়তো এখান থেকে হয়তো তিনি তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। খালেদা জিয়ার যে হাসপাতালে রয়েছেন এবারকার হাসপাতালে, সেখানে তিনি যেতে পারেন। তো আমি 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 যদি বলি আমি যদি বলি তারেক রহমান তৃতীয় দিনের মতো কর্মসূচি আজকে চলছে। প্রথম দিন আজকে সকালেই তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন তিনি। সেখান থেকে সরাসরি তিনি চলে যান আগারগাঁর যে নির্বাচন কমিশন অফিস, সেখানে যান তিনি। সেখান থেকে সরাসরি তিনি বনানী যে কবরস্থান রয়েছে সেখানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো যিনি মারা যান তার কবরে প্রথমবারের মতো ভাইয়ের কবর জিয়ারত করতে যান। বলা যায় সেখান থেকে তিনি সরাসরি সামরিক কবরস্থানে গেছেন। সেখান থেকে হয়তো তিনি এবারকার হাসপাতালে যেতে পারেন। আপনি জানেন দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমান দেশে এসেছেন। এটা তাকে একটা বড় ধরনের রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। রাজধানী যে পূর্বাচলে সেখানে 300 ফিট এলাকায় গত পরশুদিন তিনি বাংলাদেশে আসেন। সেখান থেকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান এই যে পূর্বাচল 300 ফিটে। সেখানে তিনি প্রায় 16 মিনিট বক্তব্য রাখেন। 16 মিনিটের বক্তব্যের মধ্যে তিনি বারবার বলেছেন আগামীর বাংলাদেশ নিয়ে তার কি পরিকল্পনা এবং দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বিশেষ করে তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত যতগুলো অভ্যুত্থান এবং আন্দোলন হয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই সব বিষয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর মানুষ যেই নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়। বিশেষ করে সবশেষ 90-র স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি নিজেও সেখানে সক্রিয় আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তার মা বেগম খালেদা জিয়া সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। পরে এই সবশেষ জুলাই গণ অভ্যুত্থান 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের কথাও তিনি বলেছেন। সেই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে প্রায় জুলাই ছাত্র জনতার, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেই কথা তিনি বলেছেন। তো তিনি বলেছেন দেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার, আধিপত্যবাদী শক্তি নানা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় যাতে দেশের মানুষ এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকে সেই কথা তিনি বলেছেন।